জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি এই মুহূর্তে বাংলার যাকে বলা হয় যুব সমাজের, ছাত্র সমাজের কাছে একটা হার্টথ্রব। এবং একটা কথা উঠে আসছে যে এসএফআই ইউকে, কি বলবেন এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে? আপনাদের বিরুদ্ধে সাংঘাতিক অভিযোগ যে সেখানেও আপনারা তার সভা ভেস্তে দিয়েছেন। অভিযোগটা করা তো বিরোধীদের কাজ। সরকারের কাজ তো হচ্ছে মানুষের জন্য উন্নয়ন করা, আর বিরোধীদের কাজ হচ্ছে সরকারকে আয়না দেখানো, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হলে সেটা যাতে মানুষের কাছে পৌঁছায়। সরকার পক্ষই যদি বিরোধী পক্ষের মতো করে সমালোচনা করতে আরম্ভ করেন তাহলে মুশকিল। কথাটা হচ্ছে যে কোনো গণতান্ত্রিক পরিসর সেটা মানুষকে প্রশ্ন করতে শেখায়, সেটা মানুষকে কিছু কথা প্রতিবাদ হিসেবে, বিরোধিতার স্বর হিসেবে বলতে শেখায়। যারা বিরোধিতাকে ভয় পান, যারা প্রশ্নকে ভয় পান, তাদেরকে ইতিহাসে বরাবর স্বৈরাচারী শাসক বলা হয়েছে, বর্তমানেও তাই বলা হয়। আর স্বৈরাচারী শাসক যত থাকবেন তার বিরুদ্ধে কথা বলার জন্য প্রতিবাদী সাধারণ মানুষও থাকবেন। সেটা বিলেতে হোক কি এদেশে হোক, যে কোনো জায়গায় মানুষ তার প্রতিবাদ ধ্বনিত করবেন। সেটা আটকানোর ক্ষমতা অতীতেও স্বৈরাচারী শাসকের ছিল না, এখনও কোনো স্বৈরাচারী শাসকের থাকবে না। এই যে আপনাদের এসএফআই ইউকে, এই যে শব্দটা আমাদের কাছে প্রতিষ্ঠিত হলো, বাঙালির কাছে প্রতিষ্ঠিত হলো, ভারতের কাছে প্রতিষ্ঠিত হলো, এতে কি মনে হচ্ছে যে আপনারা প্রচুর একটা মাইলেজ পেলেন যে সারা পৃথিবী জুড়ে এসএফআই রয়েছে? এটা মাইলেজের তো প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যের বিরোধিতা করেছে। সাধারণ ছাত্রছাত্রীরা আরজি করের ঘটনায় কেন এখনো অবধি শাস্তি হলো না সেই প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। আরও কিছু প্রশ্ন ছিল, যদি সরাসরি কথাবার্তা হতো আরও কিছু প্রশ্ন এটা সাধারণ মানুষ জানতে চাইতেন। এখন প্রশ্ন করতে চাইলেই যদি মুখ্যমন্ত্রী এরকম তেলে বেগুনে রেগে ওঠেন তাহলে বোঝা যায় যে প্রশ্নের উত্তর তার কাছে নেই, বা উত্তর যে আছে সেই উত্তরটা দিলে তার রাজনীতি, তার দলের সমস্যা তৈরি হবে বলে তিনি সেই উত্তরগুলো দিতে চাইছেন না। ফলে খানিকটা আড়াল করে যাওয়ার চেষ্টা ইত্যাদি করছেন। কেন করছেন এই প্রশ্নটা তো আমাদের থাকবে। এখানে কারুর মাইলেজ পাওয়া না পাওয়ার প্রশ্ন নেই, এখানে নির্যাতিতার বিচার পাওয়ার প্রশ্ন রয়েছে, যে বিচার আজও অধরা, এবং যে বিচারটাকে প্রক্রিয়া দীর্ঘ করার জন্য এ রাজ্যের সরকার হেন কোনো ব্যবস্থা নেই যেটা নেয়নি। কেন ওই ব্যবস্থা সরকারকে নিতে হলো বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করার জন্যে? কেন ওই ব্যবস্থা নিতে হলো যাতে নির্যাতিতা ঠিকমতো বিচার না পান? এই প্রশ্নের জবাব স্বৈরাচারী শাসক তিনি যেখানে যেখানে যাবেন সাধারণ মানুষ তাকে সেখানে সেখানে সেই প্রশ্ন করবেন। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, যে আপনি তো প্রায়শ দেখি আপনাকে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচুর সাংবাদিক ছিলেন যারা এদেশ থেকে গেছেন। সেদিনে যারা, যদি বলি উশৃঙ্খলতা, ওনার সব ভাষায় উশৃঙ্খলতা, তাহলে সেই উশৃঙ্খলতাটা কেন? অথবা উনি যে ওখানে শিল্প সম্মেলন করলেন, সেই শিল্প সম্মেলনের কি রেজাল্ট হলো? আপনার কি মনে হয় না যে একজন এদেশের সাংবাদিক হিসেবে তাদের স্বচ্ছভাবে সেই ঘটনাটিকে তুলে ধরা উচিত ছিল? সাংবাদিকদের কাজই তো গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হিসেবে রাষ্ট্রকে, সরকারকে, প্রশাসনকে প্রশ্ন করা যে কেন এটা হলো না, কেন ওটা হলো না। তাহলে যে সাংবাদিকরা নির্যাতিতার বিচারের পক্ষে না দাঁড়িয়ে নানান পরোক্ষভাবে সরকারকেই পরোক্ষে সাহায্য সহযোগিতা করছেন, তারা কেন করছেন সে তদন্ত তো সাংবাদিকদেরই করতে হবে। আমরা খালি অনুমান করতে পারি মাত্র। কিন্তু সাংবাদিকরা তার সাথে যাবেন কি যাবেন না, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাংবাদিকতার যে কাজটা তারা করবেন, তারা এমনভাবে করবেন যাতে সাধারণ মানুষের সেই সাংবাদিকদের ওপর ভরসা থাকে। আজকে একাংশের সাংবাদিকদের ওপর সাধারণ মানুষের ভরসা উঠে যাচ্ছে, কারণ স্পষ্টত দেখা যাচ্ছে যে তারা সরকারকে বাঁচাতে রাস্তায় নেমে পড়ছেন। অতীতে কিন্তু এটা হয়নি। অতীতে জরুরি অবস্থার সময়ও বিভিন্ন সংবাদপত্র আমরা শুনেছি যে তার এডিটোরিয়ালটা বেরিয়েছিল সাদা, মানে সেখানে একটা শব্দ ছিল না, কারণ সরকার বলেছিল যে এডিটোরিয়ালটা আমাকে দেখিয়ে বার করতে হবে। ফলে প্রতিবাদের ভাষা হিসেবে সাদা এডিটোরিয়াল বেরিয়েছিল, একটা শব্দ লেখা ছিল না। তারা কিন্তু সবাই বামপন্থী ছিলেন না, তারা হয়তো বাম বিরোধীও ছিলেন, কিন্তু প্রতিবাদটা ধ্বনিত করেছিলেন। আজকেও সাংবাদিক হন, খেলোয়াড় হন, শিল্পী হন, সাধারণ মানুষ হন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইতে রুখে দাঁড়ানোটাই এই সময় আমাদের কাজ হওয়া উচিত। আপনি বারবার অভয়ের কথা বলছেন বা নির্ভয়ের কথা বলছেন। আমাদের বন্ধু ছিল, এই আপনি যেখানে বসে আছেন তার কয়েক ফার্লং দূরেই ওনার বাড়ি, আপনি গেছেনও ওনার বাড়িতে। অদ্ভুতভাবে আপনার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি যেটা রিপোর্টে বলল যে নির্যাতিতার শরীরের থেকে যে
নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনাতে সঞ্জয় রায়ের তো নমুনা পাওয়া গেছেই, তার সঙ্গে আরও খুব কম করে হলেও 3 জনের নমুনা পাওয়া গেছে। কিন্তু সিবিআই কোর্টে জানিয়ে দিল, হাইকোর্টে জানিয়ে দিল যে না, আর কেউ না, শুধুমাত্র সঞ্জয়। সিবিআই এর তদন্তের ওপর সাধারণ মানুষের ভরসা খানিকটা যে কমেছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সিবিআই এর তদন্ত যাতে ঠিকঠাক মতো হয় তার জন্য নির্যাতিতার বাবা মা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, দেখা করতে চেয়েছিলেন। তাহলে সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর 24 পরগনায় সভা করতে এলেও তিনি কেন সেই নির্যাতিতার বাড়িতে গিয়ে 2 মিনিট দেখা করতে পারলেন না, এর মধ্যে অনেক সন্দেহের বীজ লুকিয়ে রয়েছে। রাজ্যের শাসক দল আরজি করের ঘটনার তদন্ত করতে চাইবে না, সেটা তো স্বাভাবিক, কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল তারা এই তদন্তের ক্ষেত্রে কেন গুটিয়ে আনলো, তারা কেন আর এখন আরজি করের ইস্যু নিয়ে রাস্তায় নামছে না, তারা কেন রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের সুরেই ডাক্তারদের আন্দোলনটাকে নানাভাবে ইঙ্গিত করতে থাকলেন, সে প্রশ্নের উত্তর তারা দেবে। আমরা শুধু এইটুকু জানি যে সাধারণ মানুষ তারা 14ই আগস্টেও যেরকম নির্যাতিতার বিচারের দাবিতে লড়াইতে নেমেছিলেন, তারা আজও সেই দাবিতে লড়াইতে রয়েছেন এবং যতদিন অবধি না সেই বিচার হবে তারা লড়াইতে থাকবেন। শুধু নির্যাতিতার বিচার নয়, নির্যাতিতার বিচারের ক্ষেত্রেও লড়াইতে থাকবেন, আরজি করের ঘটনায় মেদিনীপুর মেডিকেলের জাল সালাইনেও লড়াইতে থাকবেন, আর জলপাইগুড়িতে যে ছোট্ট 54 দিনের বাচ্চাটা ভুল ওষুধ না কিসে তার জন্য মারা গেল, তার লড়াইতেও সাধারণ মানুষ থাকবেন। কিন্তু সেই লড়াইটাকেই তো আপনার রামনবমী বা ধরুন এই ধরনের গল্পে রাঙিয়ে তোলা হচ্ছে যে 43টা ক্ষেত্রে মারামারি হতে পারে, আগাম অনুমান করা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের মানে যে ইতিহাস, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি তার সঙ্গে যায় না, সেই সংস্কৃতি আমদানি করার চেষ্টা হচ্ছে। কি বলবেন? এই সংস্কৃতি তো অতীতে পশ্চিমবাংলায় ছিল না। ফলে ধর্ম আমার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত শ্রদ্ধা ভালোবাসার বিষয়। সেই ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেললে দাঁড়ায় সাম্প্রদায়িকতা। আগামীকাল যখন আপনি সকালবেলা বাজারে যাব, তখন আলু পটল পেঁয়াজ কেনার সময় কেউ ধর্ম জাত জিজ্ঞেস করবে না। আজকে রাত্রিবেলা শিয়ালদা স্টেশন থেকে বা হাওড়া স্টেশন থেকে পরিযায়ী শ্রমিকের যে ঢল অন্য রাজ্যে যাবে, তাদেরও কেউ ধর্ম জাত জিজ্ঞেস করবে না। ফলে ধর্ম জাত আমাদের ব্যক্তিগত বিষয়। কেন্দ্র এবং রাজ্যের সরকার তারা বাজেটে যেভাবে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার কথা ভুলে গেছে, বাজেটে যেভাবে বেকারদের কাজ দেওয়ার কথা ভুলে গেছে, বাজেটে যেভাবে জিনিসপত্রের দাম এত কেন বাড়ছে সেই প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছে, সাধারণ মানুষ যখন তাদের দিকে আঙ্গুল তুলছেন, তার থেকে নজর ঘোরানোর জন্যে ধর্মর সাথে রাজনীতিকে মিশিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করছে, যেটা বাংলার সাধারণ মানুষ অতীতেও রুখেছেন, গোধরার সময় রুখেছেন, বাবরি মসজিদের 92-এর ঘটনার সময় রুখেছেন, এই সময়ও বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই যে নোংরামি বাংলার সংস্কৃতি, রাজনীতি, সমাজকে নিয়ে করার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে তারা লড়বেন। বামপন্থীরা অবশ্যই সেই লড়াইয়ের সাথে থাকবেন, এইটুকু বলা যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কলতান দাশগুপ্তের কথা শুনলাম এবং উনি যে কথাটা বললেন, তার যে নির্যাস, যে বাঙালি তার ঐতিহ্যে, তার পরম্পরায় থাকবে, বাঙালির ঐতিহ্য এবং পরম্পরায় কিন্তু বামপন্থা একটা বড় ভূমিকা পালন করে এসছে, চিরটাকাল করে এসছে। আগামী দিন সেটা করে কিনা সেটা তার দিকে নজর থাকবে 7 নিউজের। ততক্ষণ সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।